যাকে বন্ধু বলছে কালকে শুভেন্দু বলে গাল দিতে হবে। গতবার যে কটা গ্যারান্টির কথা বলা হয়েছিল সেইগুলো এবার ভোকাট্টা হয়ে গেছে। বামপন্থীরা প্রজন্মের পর প্রজন্ম ধরে নতুন প্রজন্মের কমরেডদেরকে তৈরি করে দিচ্ছে। তার মধ্যে দু একজন গরু ছাগল হাটে বিক্রি হতে পারে। আমরা এই ষড়যন্ত্রকে হারাতে চাই। অভয়ার বিচার থমকে রয়েছে আপনাদের জন্য। সেইটার জন্য তৃণমূল সরকারের দিকে কিন্তু আঙুলটা উঠবে। যারা এই বিচার দিতে পারছে না, এই নির্বাচনে আপনি তাদের বিচার দিন। শূন্যের গেরো কাটবে। মিডিয়া যেরকম ভাবনা তৈরি করার চেষ্টা করছে, অনেক জায়গায় সেই দাম উল্টে যাবে, এইটুকু বলছি। আমরা এই মুহূর্তে বসে আছি পানিহাটি বিধানসভা কেন্দ্রে। আসন্ন বিধানসভা নির্বাচনে যে কয়েকটি কেন্দ্র হেভিওয়েট তকমা পেয়েছে, এই কেন্দ্রটিকেও বলা যায় সেই ধরনের একটি কেন্দ্র। এর পিছনে অবশ্য রয়েছে 1.5 বছর আগে হয়ে যাওয়া আর.জি. করের ঘটনা। যেই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়েছিল গোটা রাজ্য, গোটা দেশ, গোটা বিশ্ব বলা যেতে পারে। সেই আর.জি. করের যে অভয়া, তার বাড়ি এই বিধানসভা কেন্দ্রের অন্দরে। আর তার ন্যায় বিচার দেওয়ার দাবিতে যারা পুরোধা হয়েছিলেন, যাদের মধ্যে একজনকে জেল খাটতে হয়েছিল, সেই কলতান দাশগুপ্ত এই এলাকার বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম প্রার্থী। আবার অভয়ার মা, তিনি লড়তে চলেছেন বিজেপির প্রতীকে। কাজেই বলার অপেক্ষা রাখে না কেন পানিহাটি কেন্দ্রটি হয়ে উঠছে অন্যতম হেভিওয়েট কেন্দ্র। এই মুহূর্তে সংবাদ প্রতিদিন.in-এর দর্শকদেরকে আমরা নিয়ে এসেছি বাম সমর্থিত সিপিআইএম প্রার্থী কলতান দাশগুপ্তের কাছে। আপনার কাছে প্রথমেই যেটা জানতে চাইব, যে যার মেয়ের বিচারের দাবিতে আপনারা রাস্তায় নামলেন, পদ দখল করলেন, আপনাকে জেল খাটতে হলো, আজ তার বিরুদ্ধেই সম্মুখ সমরে নামতে হচ্ছে আপনাকে, বিষয়টা কতটা চ্যালেঞ্জিং? আমরা যখন গাড়ি আটকেছিলাম তখন আমরা জানতাম না যে কে তৃণমূল কে বিজেপি। যখন রাত দখল হয়েছিল, দ্রোহের কার্নিভাল হয়েছিল, জনতার চার্জশিট হয়েছিল, তখনও আমরা জানতাম না কে তৃণমূল কে বিজেপি। আগামীকালও যদি অন্য কোনো এরকম ঘটনা আমরা ঘটতে দেখি, খবর পাই, তাহলে আবার গিয়ে গাড়ি আটকে দেব, এটা না জেনেই যে কে তৃণমূল কে বিজেপি কে কী। ফলে এই চ্যালেঞ্জ বামপন্থীরা তাদের রাজনীতিতে সবসময় গ্রহণ করে এসছে, যে যেরকম পরিস্থিতি থাক, তোমার যা শক্তি আছে সবটা মিলে তুমি অন্যায়ের বিরুদ্ধে লড়ে যাও। সেই লড়াই আমরা লড়ব। আপনার যে প্রচার আমরা লক্ষ্য করছি, সেখানে নারী নিরাপত্তার বিষয়টি অন্যতম একটি ইস্যু হয়ে উঠে আসছে। এমনকি আপনার এই পার্টি অফিসের নিচেও যে ফ্লেক্স আমরা দেখলাম, সেখানে বড় বড় করে লেখা রয়েছে যে অভয়ার ন্যায় বিচার ধামাচাপা দিতে তৃণমূল বিজেপির সেটিং রাজনীতির প্রতিবাদে আপনাকে জয়যুক্ত করার আহ্বান জানানো হচ্ছে। এই পরিস্থিতিতে অভয়ার মায়ের বিরুদ্ধে প্রচার করাটা কতটা ডিফিকাল্ট হতে চলেছে আপনার জন্য? আমরা তো কারোর বাবা মার বিরুদ্ধে প্রচার করছি না, আমরা বিজেপির যে রাজনীতি তার বিরুদ্ধে প্রচার করছি। হ্যাঁ, কিন্তু সেই বিজেপি মাঝে 50টি প্রশ্ন করেছিলেন সিবিআইকে, সেই প্রশ্নের দ্রুত উত্তর তো আমরা এখনও চাই, আজকে দাঁড়িয়েও চাইছি। সিবিআই এর হলফনামা বদলে গেছে, আমরা তো এখনও উত্তর চাইছি যে কেন হলফনামা বদলে গেল, কি ষড়যন্ত্র এমন হলো যে ওই দিন সকালবেলা সমস্ত এদিক ওদিকের ডাক্তারবাবুরা চলে এলেন, এসে হচ্ছে যে কী সব প্রমাণ লোপাট ফোপাটের ঘটনা ঘটল। কী এমন ষড়যন্ত্র হলো যে হাসপাতাল ভাঙচুরের মতো ঘটনা পশ্চিমবাংলায় ঘটে গেল। এই সমস্ত ষড়যন্ত্রের উত্তর আমরা চাই, সেই ষড়যন্ত্রের উত্তর চাইতেই রাস্তায় নেমেছি। কিন্তু শুধু আর.জি. করের ঘটনার ষড়যন্ত্রের উত্তর চাইতে রাস্তায় নেমেছি তা নয়। হাথরাসে, উন্নাওতে যা হয়েছিল, বা পার্ক স্ট্রিটে কামদুনিতে যা হয়েছিল, সাউথ ক্যালকাটা ল কলেজে যা হয়েছিল, বা ভারতকে গর্বিত করা মেডেল জয়ী অ্যাথলিটদের সাথে যা হয়েছিল, সমস্ত ঘটনার প্রতিবাদেই আমরা লড়াইতে নেমেছি এবং মানুষের কাছে গিয়ে বলছি যে যারা এই বিচার দিতে পারছে না, এই নির্বাচনে আপনি তাদের বিচার দিন। যেমনটা শুনলাম, আপনি এখনও আপনার প্রতিদ্বন্দ্বীকে কাকিমা বলে সম্বোধিত করলেন। যদি কখনো প্রচারের সময় বা অন্য কোথাও বিজেপি প্রার্থীর মুখোমুখি হতে হয় আপনি, তখন আপনার কাছে কে থাকবেন? কাকিমা থাকবেন নাকি বিজেপির প্রার্থী থাকবেন? কাকিমা বরাবরই কাকিমা, বিজেপির সিম্বল বরাবরই বিজেপির সিম্বল। কাকিমা সারা জীবন কাকিমা, বিজেপির রাজনীতি সারা জীবনের বিরোধী। আমরা যতদূর জানি যে দিন দুয়েক আগেই আপনি তার বাড়িতে গিয়েছিলেন, দেখা করে এসেছিলেন, তখনও কি ন্যূনতম কোনো ইঙ্গিত পেয়েছিলেন যে না? দেখুন, এইটা আমাদের রাজনীতি আমাদের শিখিয়েছে যে এই রকম একটা অবস্থার পরিপ্রেক্ষিতে তো আমাদের সাথে কাকু কাকিমার আলাপ আমরা কোনো দিনও, মীনাক্ষী হোক, আমি হই, অন্য যারা গেছিলেন তারাও, কাকু কাকিমার সাথে কি কথা হয়েছে এটা আমরা কোনোদিনও বাইরে বলিনি। এটা আমাদের রুচির মধ্যে ঠিক হয় না। আমি সেই কারণেই
কি কথা হয়েছিল সেদিন সেটাও বলতে চাইছি না। আমরা গেছিলাম কথা বলতে, যেহেতু এই এলাকায় এসেছি, অতীতেও এই ধরনের কোনো ঘটনায় এই এলাকায় এলে কাউ কাকিমার সাথে দেখা করে এসেছি, সেই দিনও দেখা করেই এসেছি। আমি আপনাদের এই এথিক্সকে কখনোই খোঁচা দিতে চাই না, কিন্তু ব্যাপারটা যেটা সেটা হচ্ছে সাম্প্রতিক সময়ে তার পরিবারের তরফ থেকে বলা হচ্ছে যে তার মেয়েরকে নিয়ে আপনারা রাজনীতি করেছেন, তার মেয়ের ইস্যুকে কেন্দ্র করে আপনারা আপনাদের পালে হাওয়া লাগানোর চেষ্টা করেছেন, এমনকি এমনটাও বলা হয়েছে অভয়ার বিচার থমকে রয়েছে আপনাদের জন্য। আমি এই প্রেক্ষিতে জানতে চাইছি যে আপনি যে সিপিআইএমের পানিহাটি কেন্দ্রের প্রার্থী সেটা তাঁরা জানতেন, আপনি যখন গেছিলেন মানে আপনার সৌজন্য সাক্ষাৎ করতে বা যাই বলবো না কেন, তখন কি ইঙ্গিত ছিল কোনো, জানতে পেরেছিলেন? বামপন্থীরা কোনো দিন এই ধরনের বিচার আটকে রেখেছে, এই ধরনের কথা আমরা কোনোদিন শুনিনি। বামপন্থীরা চিরকাল বিচারের দাবিতে রাস্তায় নেমে এসেছে। যে মানুষ বামপন্থী রাজনীতি করেন না, বাম বিরোধী, এরকম হাজার মানুষকে আপনিও যখন ওই অভয়ার আন্দোলন চলাকালীন রাস্তায় নেমেছিলেন এই ধরনের ঘটনা কভার করতে, আপনিও নিশ্চিতভাবে এরকম বহু মুখ দেখেছেন যারা বামপন্থী রাজনীতি করেন না, বাম বিরোধী রাজনীতি করেন, কি নিজের রাজনীতি সম্পর্কিত জিনিস গোপন রাখেন, কি খোলাখুলি বলেন যে আমি একজন সাধারণ ব্যক্তি, অরাজনৈতিক, আমি এসেছি অভয়ার বিচারের। এরকম বহু মানুষ ছিলেন। ফলে তারা সকলে মিলে কোনো বিশেষ ইন্টেনশনে এসেছিলেন বলে আমাদের এটা কখনো মনে হয় না। অভয়ার বিচার, অভয়াদের বিচার, পার্ক স্ট্রিট, কামদুনি, খরজুনা, রানীনগর, গেদে, কাটোয়া, ধূপগুড়ি, হাসখালি, আরজিকর, সাউথ ক্যালকাটা ল কলেজ, হাথরাস, উন্নাও, আসিফা, তামান্না, আনিস, মইদুল, সুদীপ্ত, সমস্ত ক্ষেত্রে আমরা এই ঘটনার বিচার চাওয়ার দাবিতে লড়েছি। যখন লড়াইটা শুরু করেছি, এটা ভেবে লড়াই শুরু করিনি যে আমরা 5,000 লোককে এক জায়গায় জড়ো করতে পারবো। আর কিন্তু এইটা জানতাম যে যতদিন বিচার পাওয়া যাবে না ততদিন লড়াইটা শেষ করা যাবে না। কিন্তু আপনাদের বিরুদ্ধে এই বিচার ব্যবস্থাকে ব্যারিকেডিং করা, বিচার আটকে রাখার অভিযোগ তো এই প্রথম নয়। আপনাদের বিরুদ্ধে শুধু আরজিকর নয়, আপনাদের বিরুদ্ধে বলা হয় যে রাজ্য নিয়োগ করতে চায়, আপনারা আদালতে যান, রাজ্য শিক্ষক নিয়োগ করতে চায়, আপনারা আদালতে যান। কিন্তু এই যে বিচার ব্যবস্থায় বাধা দেওয়া, এই অভিযোগ তো বারবার আপনাদের দিকে উঠবে। দেখুন, বামপন্থীরা তো এই রাজ্যে সরকারে নেই, তাহলে সরকার একটা সার্কুলার বের করছে শিক্ষক নিয়োগ হওয়া নিয়ে, সরকার ওএমআর শিট ইত্যাদিতে জালিয়াতি করছে, বিকৃতি করছে, সরকার এমন ইচ্ছাকৃতভাবে ভুল সার্কুলার বার করছে যার বিরুদ্ধে চাকরি প্রার্থীরাই মামলা করছেন, সেই মামলা কেউ লড়ছেন না। তারপরে বিচারক যখন কোনো একটা বিষয়ে রায় দেন, তিনি তো কোনো একটি কেসের মেরিট ডিমেরিটস দেখেই রায় দেন। নিশ্চিতভাবে ওখানে ত্রুটি হয়েছে, ষড়যন্ত্র হয়েছে, দুর্নীতি হয়েছে বলেই তো বিচারক কোনো একটা রায় দিচ্ছেন, এবং এইটা সর্বোচ্চ আদালতে বারংবার প্রমাণিত হয়েছে। রাজ্য সরকার ধাক্কা খেয়েছে যে ব্যাপক পরিমাণে দুর্নীতি হয়েছে। ফলে যে দুর্নীতি কোর্ট অবধি স্বীকার করে নিয়েছে, সেই দুর্নীতির বিষয়ে ধামাচাপা দিতে সরকার কখনো কখনো ভুল কথা রটিয়ে দিয়েছে, মিথ্যে কথা রটিয়ে দিয়েছে, দিতে পারে, সেটা তার, সেই সরকার কীভাবে প্রচার করবে সে তার ব্যাপার। কিন্তু যোগ্য চাকরি প্রার্থীরা কেন চাকরি পেল না, সেই প্রশ্নের উত্তর তো বামপন্থীরা দেবে না। তারা তো তাদের লড়াইতে পাশে ছিল, তাদের হয়ে আমাদের নেতৃত্ব জেল কেটেছেন, রাস্তায় মার খেয়েছেন পুলিশ, কিন্তু যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি পাননি। সেইটার জন্য তৃণমূল সরকারের দিকে কিন্তু আঙুলটা উঠবে, এইটা বুঝেই তারা খানিকটা স্টিয়ারিং ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন যে এরা সবসময় এই গন্ডগোল পায়, বিরোধিতাকে ভয় পায় ওরা। যে আরজিকর কাণ্ড গোটা বিশ্বের নজর কেড়েছিল, সেই আরজিকর কাণ্ড যেন এবারের বিধানসভা নির্বাচনে বা বলা ভালো বঙ্গীয় রাজনীতিতে একটা অদ্ভুতভাবে জড়িয়ে যাচ্ছে। আপনি, মীনাক্ষী, যারা সেই আন্দোলনের এক মুখ ছিলেন, অন্যতম মুখ ছিলেন, তারা প্রথম থেকেই আপনারা বাম কর্মী। হঠাৎ করেই অভয়ার মা, তিনি বিজেপির প্রার্থী হলেন। এমনকি আদালতে যখন মামলা চলছিল, অন্যতম একজন আইনজীবী মেনকা গুরুস্বামী, তিনি বর্তমানে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ। এই বিষয়টাকে, গোটা বিষয়টাকে কীভাবে ব্যাখ্যা করবেন? যে কেউ নির্বাচনে দাঁড়াতেও পারেন, যে কোনো রাজনৈতিক দলের সাংসদ ইত্যাদি হতেও পারেন, হতেই পারে, কিন্তু কথাটা হচ্ছে যে আজকেও আমাকে আমার সুইডেন থেকে এক বন্ধু ফোন করেছিল, যার সাথে এই আন্দোলন চলাকালীন আমার আলাপ। সে এখন সুইডেনে চাকরি সূত্রে রয়েছে। তার হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচারটায় এখনও ওই ছবিটা রয়েছে, তিলোত্তমার ভয় নাই, রাজপথ ছাড়ি না। এই যে হাজারো লাখো মানুষ জুড়ে গেছিলেন, যাদের সাথে আমাদের ওই রাস্তায় গিয়ে আলাপ হয়েছে, আমি এই রকম
দম্পতির উদাহরণ আপনাকে দিতে পারি, যাদের ওই অভয়া আন্দোলনে গিয়ে প্রথম দেখা হয়েছিল। সেটা শুধুমাত্র প্রেম ভালোবাসার ব্যাপার না, মানুষ যে আবেগ থেকে রাস্তায় নেমেছিলেন, যে একই উদ্দেশ্য নিয়ে রাস্তায় নেমেছিলেন, সেই উদ্দেশ্যর জন্য লড়াই কিন্তু এখনো জারি আছে। এবং সেটা ওই শাসকের বিরুদ্ধে, শাসককে যে বাঁচিয়ে দিল তার বিরুদ্ধেও এই লড়াই, এটা কিন্তু আমাদের জারি থাকবে। আপনার প্রচারে একটা বেশ অদ্ভুত ছবি দেখতে পাচ্ছি, মানে এবং কি আশ্চর্যজনকভাবে আমরা এই মুহূর্তে যেখানে বসে আছি সেই ঘটনার সঙ্গে আমাদের ঠিক পেছনেই যে একজন লেজেন্ডের ছবি দেখা যাচ্ছে, সুভাষ চক্রবর্তী, তার একটি মিল পাওয়া যাচ্ছে। আপনাকে সম্প্রতি দেখা গেছে একটি মন্দিরে পুজো দিতে, নমস্কার করতে। আপনার জন্য নিচে অপেক্ষা করছিলাম, এখানে আপনার মিটিং চলছিল, তখন দেখলাম ঠিক সন্ধে হওয়ার মুখে আপনার পার্টি অফিসে ধূপধুনো দেখানো হচ্ছে। তো কোথাও কি বামপন্থীরা একটু নীতিগত অবস্থানে বদল করলো, মানে মন্দির মসজিদ ধর্ম এইসব ব্যাপারে একটু সফট হলো, নাকি পুরোটাই নির্বাচনী অফিসের ভেতরে যে ধূপটা দেখেছেন ওটা মশার ধূপ আসলে। পানিহাটিতে জঞ্জাল জমে আর এই সব নোংরা জল জমে এমন অবস্থা, এই যে আমরা এই কিছুক্ষণ বসে আছি, সেই চারপাশে কিরকম মশা ঘুরছে দেখা যাচ্ছে। তো পার্টি অফিসের ধূপটা হচ্ছে মশার ধূপ। আর দ্বিতীয় কথা, প্রচারের মধ্যে যখন যাই তখন নিশ্চয়ই এই বাড়িটায় যাব আর ওই বাড়িটায় যাব না, এটা কখনোই বলা উচিত না সাধারণ মানুষের। ফলে প্রচারের ওইখানে ঘুরতেই সম্ভবত চৈতন্যদেবের স্মৃতি বিজড়িত একটি জায়গা, সেই জায়গায় ওইখানেও মানুষজন ছিলেন, যারা পুজো করছিলেন তারা ছিলেন, তাদের সাথে কথা হয়, মত বিনিময় হয়, তাদের সম্ভবত কিছু একটা মালা সেইটা আমাকে দেন। এবার নিশ্চিতভাবে আমরা তো তখনই আমি এইসব করবে, এগুলো আমাদের কখনো সংস্কৃতি নয়। তার সাথে মত বিনিময় হয়, কথা হয়, তিনিও আমাকে দুটো সাজেশন দেন, আমিও তাকে দিয়েছি। তাহলে এইটা আমাদের সংস্কৃতি, এর সাথে ধর্ম, ধর্মান্ধতা, চর্চা ইত্যাদির কোনো ব্যাপার নেই। বামপন্থী রাজনীতি কখনো ধর্ম জাত নিয়ে হয় না, এটা বাস্তব। বহু এরকম মানুষ আছেন ধর্ম মানেন, বামপন্থীদের ভোট দেন। বহু এরকম মানুষ আছেন ধর্ম মানেন না, কিন্তু বামপন্থীদের ভোট দেন না। বামপন্থীরা যখন সরকারে ছিল, ওই 34 বছরে নতুন করে 33,000 প্রাইমারি স্কুল তৈরি হয়েছে, কিন্তু ওই 34 বছরে নতুন কটা মন্দির মসজিদ গির্জা হয়েছিল আমি আপনি বলতে পারবো না, কারণ আলোচনাটা ওইটা ছিল। এখন আলোচনাটা ওইটা চলে এসছে। আমরা বলছি সরকার ভালো কি মন্দ, এই আলোচনাটা আসলে হওয়া উচিত যে স্কুল হলো কিনা, রাস্তাঘাট ভালো হলো কিনা, বিশ্ববিদ্যালয় হলো কিনা, এই ন্যারেটিভে হওয়া উচিত। আপনি 34 বছরের উদাহরণ টানলেন। আপনার দল, আপনাদের বাম ফ্রন্ট 7বার রাজ্যে সরকার গঠন করেছে। সেই দল কালের নিয়মে আজ শূন্য। গত কয়েক বছরে যেখানেই গিয়েছেন, সামাজিক মাধ্যম হোক, মাঠে ঘাটে, এই শূন্যের খোঁচা আপনাদের খেতে হয়েছে। আশা করছি এই নির্বাচনের প্রচারেও মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তো হচ্ছেই। তো এই শূন্যের যে কটাক্ষ বলুন বা যাই বলুন, এটাকে কিভাবে মোকাবিলা? বাস্তবতাকে অস্বীকার করে না বামপন্থীরা বিধানসভায় তাদের উপস্থিতি নেই, এটা যেমন বাস্তব, তেমনি বামপন্থী নেতাদের গায়ে কোনো কাদার দাগ নেই, এটাও বাস্তব। আপনি যার ছবি দেখালেন তাকে কোনোদিন এরকম দুর্নীতির জন্যে জেল খাটতে হয়নি, কিন্তু বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের একাধিক মন্ত্রী রয়েছেন যারা টিকিট পেয়েছেন এবং টিকিট পাননি, তাদেরকে দুর্নীতির অভিযোগে জেল খাটতে হয়েছে। ফলে বামপন্থীরা বাস্তবতাকে অস্বীকার করে না, কিন্তু বামপন্থীরা কখনো ওই ধরনের দুর্নীতির সাথেও আপোষ করে না, কখনো করবেও না। আর নিশ্চয়ই আমরা বিধানসভা নির্বাচনে যখন লড়ছি, আমরা এই টার্গেটেই যাচ্ছি যে বিধানসভায় বামপন্থীদের উপস্থিতি বাড়াতে হবে। কিন্তু সেটাকে শুধু আমি কি অমুক কি তমুক এমএলএ হয়ে গেলে একটা নামের আগে ট্যাগ বসবে, চারপাশে লোক আসবে, তার জন্যে নয়। বামপন্থীরা বিধানসভায় নেই বলে বাজেট অধিবেশনে আলোচনা হচ্ছে যে মুখ্যমন্ত্রী বেশি ধার্মিক না বিরোধী দলনেতা বেশি ধার্মিক। আসলে তো বাজেট অধিবেশনে আলোচনা হওয়া উচিত ছিল যে জিনিসপত্রের দাম এত বাড়ছে কেন, পরিযায়ী শ্রমিকের যন্ত্রণা মেটাতে কি করা হবে, এই যে একের পর এক পানিহাটি জুড়ে কটন মিলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সেই জমিতে কি করা হবে। এই আলোচনাটা হওয়ানোর জন্যে বামপন্থীদের বিধানসভায় বাড়তি উপস্থিতির প্রয়োজন আছে। মানে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বোস, তিনি বারবার করে একটি কথা বলছেন যে শূন্যর গেরো এবার কাটবেই, দল আর মহাশূন্যে থাকবে না। আপনি প্রচারে যাচ্ছেন, মানুষের কাছাকাছি যাচ্ছেন, কি রেসপন্স পাচ্ছেন? মানুষ এখানকার পুরো পরিষেবা নিয়ে ভয়ঙ্কর বিক্ষোভ, ভয়ঙ্কর। আপনি যদি একটু এই পার্টি অফিসের আশেপাশেও ঘুরে দেখেন, জঞ্জাল জমার সমস্যা, জল জমে থাকার সমস্যা, মশার সমস্যা, পরিশ্রুত পানীয় জল 24 ঘন্টা পানিহাটিতে আসে না, এতদিন হয়ে গেল এই সরকার। এই সমস্যা নিয়ে মানুষ ভয়ঙ্কর বিক্ষুব্ধ। একটার পর একটা স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, যেগুলো খোলা আছে সেগুলোতে স্কুলের স্টুডেন্টদের ড্রপ আউটের সংখ্যা ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। তা কোথায় যাচ্ছে তারা ড্রপ আউট হয়ে গিয়ে, সেই ডেটা সরকারের কাছে থাকছে না। এখানে একটা বিরাট মাঠ আছে কাছে, অমরাবতীর মাঠ,
সেই মাঠের জমি বিক্রি করে দেওয়ার চক্রান্ত হচ্ছিল, বামপন্থীরা লড়াই করে দাঁড়িয়ে সেই চক্রান্ত রুখে দিয়েছে। এবং এখানে অভয়ার বাড়ি, যে অভয়ার দেহকে জোর করে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে শ্মশানে গিয়ে তার কাজ করিয়ে দেওয়া হয়, তার বাবা মা কাকু কাকিমা শেষবার তার মেয়েকে দেখতে পারবেন। আজকে যদি আমার আপনার মেয়ের সাথে এই ঘটনা ঘটতো, আমরা তো বুঝতে পারতাম কি অবস্থা। ফলে মানুষ যে বিক্ষুব্ধ, সেই বিক্ষুব্ধ মানুষের কাছে গিয়েই আমরা বলছি যে যারা আপনার ভালো থাকার বিচার করেন, আপনি এই নির্বাচনে তাদের বিচার করুন। এই নির্বাচনে কাদের বিচার হবে না হবে তার উত্তর 1.5 মাস বাদেই পাওয়া যাবে। 4 তারিখে রেজাল্ট যখন বেরোবে, সেই সময় আপনার দলকে কোন জায়গায় দেখছেন, আপনারা মোটামুটি কতগুলি আসন জিততে পারেন বলে মনে করছেন? আমি জ্যোতিষী নই, আমি সেই হলে সংখ্যার হিসেব দিতে পারবো না, কিন্তু বামপন্থীদের শক্তি বৃদ্ধি হলেই পানিহাটি বাঁচবে এবং বাংলা বাঁচবে। কারণ বামপন্থীরা যে এজেন্ডায় রাজনীতি করছে সেটা আসলে বাংলা বাঁচানোর রাজনীতি, এই কথাটুকু আমি বলতে। সাম্প্রতিক অতীতে বারবার দেখা গিয়েছে যে আপনার দলের বিরুদ্ধে যে পক্ষ কেসের যে একটা তকমা লেগে থাকতো, তা ভেঙে গিয়েছে। এক ঝাঁক তরুণ মুখ রাস্তায় নামছে, পথে নেমে আন্দোলন করছে, সারা বছর তারা পথে থাকছেন। আবার উল্টো দিকে এই আপনারই প্রাক্তন নেতা, আপনার লিডার ছিলেন একসময় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় থেকে আপনার কয়েকদিন আগে পর্যন্ত থাকা সতীর্থ প্রতীকুর রহমান, তারা দল ছেড়েছে, তৃণমূলে যোগ দিয়েছে। তাহলে কি মনে হয় যে এই তারুণ্যকে বেছে নেওয়া মানুষ যে বার্তা মানুষ ভুল যেতে পারে, বা সেই বৃদ্ধতন্ত্রই ঠিক ছিল? তৃণমূল দলটা তৈরি হওয়ার পর থেকে তার সর্বভারতীয় সভাপতি এবং রাজ্য সভাপতি এখনো অবধি বদলায়নি, একই মানুষ রয়ে গেছে। ফলে এই তারুণ্য, এই গণতন্ত্রের কথা ওদের মুখে মানায় না। বিজেপি বলতেই আপনার যে দুটো মুখ মনে পড়ে, মোদি এবং অমিত শাহ। তাদের চুলের রং কি, এইটা নিয়ে খুব আলোচনার বিষয় নেই, কিন্তু বামপন্থীরা প্রজন্মের পর প্রজন্ম ধরে নতুন প্রজন্মের কমরেডদেরকে তৈরি করে দিয়েছে। তার মধ্যে 2-1 জন গরু ছাগল হাটে বিক্রি হতে পারে, কিন্তু তারা কোনোদিন এসে আমাদের পাশে এই মঞ্চে এই চেয়ারে বসতে পারবে না, এই গ্যারান্টি বামপন্থীরা দিতে পারে, তৃণমূল বা বিজেপি দিতে পারবে না। আজকে যাকে বন্ধু বলছে, কালকে শুভেন্দু বলে গাল দিতে হবে, পরশুদিন তাকেই আবার মালা পরিয়ে ঘরে তুলতে হবে। বামপন্থী রাজনীতিতে এই গ্লানির কোনো জায়গা নেই। আপনি দক্ষিণ কলকাতার মানুষ, জন্ম, পড়াশুনো, রাজনীতি পুরোটাই দক্ষিণ কলকাতার জুড়ে। সেখান থেকে এত দূরে এখানে এসছেন, এখানকার মানুষের যে লোকাল স্থানীয় সমস্যা, সেগুলোকে কিভাবে ফিল করছেন, সেগুলোকে মানুষের কাছে কিভাবে নিয়ে যাচ্ছেন, এবং কি কি ইস্যু নিয়ে সামনে যাচ্ছেন? 21 সালে মুখ্যমন্ত্রী যখন নন্দীগ্রামে প্রার্থী হয়েছিলেন, তাকে কেউ বহিরাগত বলেছিল কিনা আমার জানা নেই। আপনাকে বলছেন না, আপনি বললেন না এত দূর, আমি ডিস্টেন্সটা হিসেব করছি আর কি, ভবানীপুর থেকে নন্দীগ্রামের ডিস্টেন্সটা। বিরোধী দলনেতা নন্দীগ্রাম থেকে এবার ভবানীপুরে এসে প্রার্থী হয়েছেন, সেম ডিস্টেন্স আর কি মোটামুটি। ফলে এই ধরনের ডিস্টেন্স ইত্যাদি নিয়ে তাদের কোনো প্রশ্নের উত্তর শুনতে হয় কিনা আমাদের জানা। পানিহাটির মানুষ আমাকে বলছেন যে এই সমস্যা আছে, তোমাদের এই কাজ করতে হবে, সেগুলো আমরা শুনছি। সেগুলো একমাত্র বামপন্থী রাজনীতি যা কিউআর কোড দিয়ে মানুষের কাছে বলেছিল যে আপনারা বলুন আপনার এলাকায় কি সমস্যা রয়েছে, আমরা সেটা সমাধান করতে চাই। মানুষ জঞ্জালের কথা লিখে পাঠিয়েছেন, সেখানে পরিশ্রুত পানীয় জল নেই সে কথা লিখে পাঠিয়েছেন, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, স্কুলে মিড ডে মিল দেওয়ার ব্যবস্থা থাকছে না, মিউনিসিপ্যালিটি এলাকায় কাঁচা রাস্তা আছে, এগুলো মানুষ লিখে পাঠিয়েছে। এই এলাকার অল্পবয়স্ক ছেলে মেয়েদের কাজের জন্য বাইরে চলে যেতে হচ্ছে, এলাকার হাই রাইজগুলোতে শুধু বয়স্ক বাবা মা থেকে যাচ্ছেন, বৃদ্ধতন্ত্র যেটা আপনি খানিক আগে অন্য সেন্সে বলছিলেন, সেইগুলো থেকে যাচ্ছে। তাহলে তাদের ফিরিয়ে এনে কাজের ব্যবস্থা কেন হবে না, এই কথাগুলো মানুষ এসে বলেছেন। বেঙ্গল কেমিক্যালে নতুন করে নিয়োগ কেন হবে না, এত কটন মিল বন্ধ হয়ে যাচ্ছে, নতুন করে নিয়োগ কেন হবে না, এই কথাগুলো মানুষ ওই কিউআর কোডের মাধ্যমে ওরা জানিয়েছেন যে আপনাদের বিকল্প পানিহাটির ইশতেহার এই হওয়া উচিত। আমরা সেইগুলোই কথা মানুষের বাড়ি বাড়ি গিয়ে বলছি। এইগুলো মানুষের সমস্যার কথা শুনলাম, এর বাইরে এমন কিছু আছে যা আপনি বলছেন যে আপনি জিতে এলে পানিহাটির জন্য আপনি করতে চান? মানুষ যা বলবেন আমরা তার বাইরে কোনো কথা বলি না। মানুষ যেভাবে বিকল্প পানিহাটিকে দেখতে চাইছেন, যেহেতু পানিহাটি বিধানসভা কেন্দ্রিকই কথা, তাহলে আমরাও সেই কথাই বলছি যে বিকল্পের পানিহাটি ইশতেহার, যেটা আর 1-2 দিন পরে প্রকাশিত হবে, মানুষ যা পয়েন্ট দিয়েছিলেন সেই পয়েন্টের ভিত্তিতেই হবে যে লাল ঝান্ডার বিধায়ক জিতে এলে আসলে আপনি যে কথাগুলো বলেছিলেন, আপনি যে দাবিগুলো জানিয়েছিলেন, সেইগুলোই আমরা মানুষের কাছে বিকল্প হিসেবে তুলি। মানে যেটা বোঝা যাচ্ছে দিন দুয়েকের মধ্যেই আপনাদের এই পানিহাটির ইশতেহার প্রকাশ হবে, কিন্তু ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে, যেখানে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এই ধরনের নানা কথা বলা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় 10টি গ্যারান্টির কথা বলেছেন, যেগুলি তিনি জিতে এলে রাজ্যবাসীকে দিতে চান।
তৃণমূল নেতাদেরকে আমি বলবো যে 2021 সালে যে ইশতেহারটা ওদের বেরিয়েছিল সেই ইশতেহারটা হাতে করে যেন ওরা প্রচারে যান। গতবার যে কটা গ্যারান্টির কথা বলা হয়েছিল সেইগুলো এবার ভোকাট্টা হয়ে গেছে, এবার নতুন গ্যারান্টি এসছে। এই গ্যারান্টি যে আসলে ওই মোদিজির মতো ফেক গ্যারান্টি, এটা বুঝতে খুব অসুবিধা হওয়ার কথা। আমরা মোটামুটি শেষ দিকে এসে গেছি, একটু র্যাপিড ফায়ার কয়েকটা এই আবার সমস্যা। অভয়ার বিচার না তার মাকে হারানো ভোট যুদ্ধে, কোনটা আপনার কাছে বেশি? অভয়ার বিচার। সেক্ষেত্রে যদি অভয়ার মায়ের কাছে আপনাকে এটা তো র্যাপিড ফায়ার হলো না, কিন্তু আমরা এই ষড়যন্ত্রের কাছে হার স্বীকার করতে রাজি নই। আমরা এই ষড়যন্ত্রকে হারাতে চাই। এসএফআই না ডিওয়াইএফআই? কলতান আবেগ সবসময় এসএফআই এর বেশি। শূন্যের গেরো কাটবে অবশ্যই। আপনি বলেইছেন জ্যোতিষী নন, তাও যদি প্রেডিক্ট করতে বলা হয়? আমি ওই রকম প্রেডিকশন আমরা করি না, লড়াইতে আছি। 4 তারিখে কারা সরকার তৈরি করবে? সেটা আবার প্রেডিকশনই হলো। 4 তারিখে মিডিয়া যেরকম ভাবনা তৈরি করার চেষ্টা করছে, অনেক জায়গায় সেই দাম উল্টে যাবে, এইটুকু বলতে। আমরা কথা বলছিলাম সিপিআইএম এর অন্যতম তরুণ মুখ, আরজিকর আন্দোলনে জেল খেটে আসা, তারপরেই একটি ছোট্ট ফুটফুটে কন্যা সন্তানের বাবা হওয়া কলতান দাশগুপ্তর সঙ্গে। তিনি শোনালেন আগামী নির্বাচনে কি কি মন্ত্র নিয়ে তিনি যাচ্ছেন স্থানীয় মানুষের কাছে, তাদের ভোটে জিতে এলে তাদের কোন কোন সমস্যার সমাধান করতে চান তিনি, বিধায়ক হয়ে এলে পানিহাটির জন্য কি কি উপহার দেবেন তিনি, সব শুনলাম কলতান থেকে। কলতান, আরও একবার আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।